ছোট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইংলিশ ইজি উইথ এমডি। আজ আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম টাইপ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে একটু সহজ করে বুঝে নিই প্রেজেন্ট টেন্স কাকে বলে। বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হলে বা ঘটলে মূল ভার্বটির প্রেজেন্ট টেন্স হয়। এখন জানব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি কি। বর্তমান সময়ে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে সম্পন্ন হয় বা ঘটে এইরূপ বোঝালে মূল ভার্বটির প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বন্ধুরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। এখন বাংলায় কোনো বাক্য যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে সেটা আমরা বুঝব কি করে, সেটাকে চেনার উপায় কি। অর্থাৎ বাংলায় লেখা কোনো বাক্য যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব তখন কোন লক্ষণ দেখে আমরা বুঝব বাংলায় লেখা সেই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তার ছোট বন্ধুরা চলে এসো, এখানে দেখো লিখে রেখেছি আমি চেনার উপায়। অর্থাৎ বাংলায় লেখা কোনো বাক্য যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে সেটা আমরা চিনব কি করে, চেনার উপায়। চেনার উপায় কি বলা হচ্ছে, বাংলায় ক্রিয়াপদটি সাধারণ অবস্থায় থাকে এবং সাধারণভাবে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। অর্থাৎ বাংলায় যে বাক্যটি আমাদের সামনে তুলে ধরা হবে সেখানে যে ক্রিয়াপদটি আমরা পাব সেই ক্রিয়াপদটি অত্যন্ত সাধারণ অবস্থায় থাকবে। সাধারণ অবস্থায় মানে সাধারণ অবস্থায় এর অর্থ হচ্ছে যেমন করা, খাওয়া, যাওয়া, পড়া, এই যে ক্রিয়াপদগুলো এগুলো সাধারণ অবস্থায় থাকবে। অর্থাৎ এর সঙ্গে পড়ছি, পড়ব, খাচ্ছি, খাবো, খেয়েছিলাম এই কথাগুলো থাকবে না। অর্থাৎ একদম সাধারণ অবস্থায় ক্রিয়াপদটি থাকবে। সাধারণ অবস্থায় যদি ক্রিয়াপদটি থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। চিনে নিলাম। এবার সেই বাংলায় লেখা বাক্যটিকে ইংরেজিতে লিখব কি করে। দেখো ছোট বন্ধুরা, এখানে রয়েছে লেখার নিয়ম। অর্থাৎ প্রথমেই বাংলা একটি বাক্যকে তার ক্রিয়াপদ দেখে চিনে ফেলবো সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেটা আমরা ইংরেজিতে লিখব কি করে, তার জন্য লেখার নিয়ম রয়েছে। এই নিয়ম অনুসারে লেখাটি হবে। নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে লিখব ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট ওর আদার ওয়ার্ডস। আদার ওয়ার্ডস অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার অ্যাডভার্বিয়ালও থাকতে পারে। ছোট বন্ধুরা, আমরা আগের পর্বে জেনে এসেছি কোনো একটি বাংলায় লেখা বাক্যকে ইংরেজি যখন ট্রান্সলেট করতে যাব তখন সেখানে ইংরেজিতে একটি সূত্র আমাদেরকে মনে রাখতে হয়। সূত্রটি এরকম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর অ্যাডভার্বিয়াল। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের পরে যে ওয়ার্ডটি বা যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো হয় অবজেক্ট হতে পারে, বা কমপ্লিমেন্ট হতে পারে, বা অ্যাডভার্বিয়াল হতে পারে। আবার অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট কিংবা অ্যাডভার্বিয়াল কোনোটিই নাও থাকতে পারে। এগুলো না থাকলেও সেন্টেন্সের মিনিং ক্লিয়ার থাকা সম্ভব বা সেন্টেন্স কমপ্লিট করা সম্ভব। সেগুলো আমরা পরে পরে উদাহরণের মাধ্যমে দেখে নেব। তাহলে ছোট বন্ধুরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাংলায় লেখা বাক্য যদি আমরা ইংরেজিতে লিখতে যাই তখন বাংলায় লেখা বাক্যটির ক্রিয়াপদটি দেখে নেব। যদি ক্রিয়াপদটি সাধারণ অবস্থায় থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লিখব কি করে, লেখার নিয়ম রয়েছে। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব, তারপরে অবজেক্ট অর আদার ওয়ার্ডস। আদার্স ওয়ার্ডস বলতে আমরা বোঝাতে চাইছি কমপ্লিমেন্ট কিংবা অ্যাডভার্বিয়াল। তাহলে ছোট বন্ধুরা, চলো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিষয়টি বুঝে নিই। ছোট বন্ধুরা, এটি বাংলা একটি বাক্য লিখেছি, মেয়েটি একটি বই পড়ে।
এই বাংলা বাক্যটিতে ক্রিয়াপদ কোনটি? নিশ্চয়ই পড়ে। তাহলে পড়ে এটি হচ্ছে ভার্ব। কে বই পড়ে? মেয়েটি। মেয়েটি তাহলে সাবজেক্ট। মেয়েটি কি পড়ে? একটি বই। একটি বই তাহলে হচ্ছে অবজেক্ট। ছোট বন্ধুরা, আমরা আগের পর্বগুলোতে জেনে এসেছি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেগুলো আমরা আগের পর্বে জেনে এসেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে জেনে নিতে পারো। তাহলে ছোট বন্ধুরা, বাংলায় এই যে বাক্যটি আমরা লিখেছি সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা প্রথমে চিহ্নিত করে নিলাম। এবারে বন্ধুরা আমরা চলে আসব এই ক্রিয়াপদটিতে। দেখো এখানে ক্রিয়াপদটি কি রয়েছে? পড়ে। অর্থাৎ পড়া এই ক্রিয়াপদটির সঙ্গে কোনো বাড়তি অংশ, অর্থাৎ পড়িতেছি, পড়বে, পড়েছিল, এই কথাগুলো কিন্তু নেই। এখানে ক্রিয়াপদ একেবারে সাধারণ অবস্থা রয়েছে, পড়ে। আর আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞায় জেনে এসেছি যে এখানে যে কাজটি সম্পন্ন হবে সেটা একদম সাধারণভাবে হবে এবং চেনার উপায় ক্রিয়াপদটি একদম সাধারণ অবস্থায় থাকবে। দেখো এখানে ক্রিয়াপদটি একদম সাধারণ অবস্থায় রয়েছে, পড়ে। এই ক্রিয়াপদটি দেখে আমরা বুঝতে পারলাম এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ছোট বন্ধুরা, আবার একবার বুঝে নাও, বাংলায় লেখা এই বাক্যটি থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে পড়ে, এই যে ক্রিয়াপদটি যাকে আমরা ইংরেজিতে ভার্ব বলছি, পড়ে এই ক্রিয়াপদটি একদম সাধারণ অবস্থায় রয়েছে। সাধারণ অবস্থায় রয়েছে বলে এই ক্রিয়াপদ দেখে আমরা চিনতে পারলাম এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখন এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। ছোট বন্ধুরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটি কিছুক্ষণ আগে জেনে নিলাম। সূত্রটি কি ছিল সে আমি একবার লিখছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। এইটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র। তাহলে ছোট বন্ধুরা, আমরা বাংলা বাক্যটিতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অলরেডি চিহ্নিত করে রেখেছি। এবার আমরা বসিয়ে দিই। সাবজেক্ট মেয়েটি, লিখছি দ্য গার্ল। পড়া ইংরেজি রিড। ছোট বন্ধুরা লক্ষ্য করো, এই যে সাবজেক্টটি হচ্ছে দি গার্ল, এই সাবজেক্টটি দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন বলতে আমরা বাংলা যেটাকে পুরুষ বলি সেটা ইংরেজিতে বলা হয় পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমরা এগুলোকে আমরা বলি ফার্স্ট পারসন। তুমি তোমরা এগুলোকে আমরা বলি সেকেন্ড পারসন। আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে আর যা কিছু আছে সবই হচ্ছে থার্ড পারসন। এই সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে সংখ্যায় যদি একটি বোঝায়, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে একটা এস বা এস যোগ হয়। দেখো তাহলে এখানে সাবজেক্ট কোনটি? দ্য গার্ল। এই যে ওয়ার্ডটি নিশ্চয়ই আমরা তুমি তোমরার মধ্যে নেই, তাহলে এটি থার্ড পারসন। সিঙ্গুলার না প্লুরাল? বলছি মেয়েটি, সংখ্যা তাহলে একজন, সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে একটা এস যোগ করতে হবে। দ্য গার্ল রিডস। এরপরে রয়েছে অবজেক্ট। দেখো অবজেক্ট খুঁজে রেখেছি, একটি বই, আ বুক। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? দ্য গার্ল রিডস আ বুক। চলো আমরা পরের এক্সাম্পল বা পরের উদাহরণে যাই। এক্সাম্পল নাম্বার 2, আমি একটি চিঠি লিখি। বন্ধুরা, এই বাংলা লেখা বাক্যটি দেখো, লিখি এটি ক্রিয়াপদ বা ভার্ব। কে চিঠি লেখে? আমি, সাবজেক্ট। কি লেখে? একটি চিঠি, অবজেক্ট। এবার আমরা চলে আসব এই ক্রিয়াপদটিতে। দেখো এখানে ক্রিয়াপদের কি রয়েছে? লিখি। অর্থাৎ লেখা এই যে ক্রিয়াপদ একদম সাধারণ অবস্থায় রয়েছে। সাধারণ অবস্থায় রয়েছে এর অর্থ এই ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তা ছোট বন্ধুরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটি জানি। সূত্রটি আমি আবার একবার লিখছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর আদার ওয়ার্ডস। কেমন? এই সূত্রটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র। তাহলে আমরা লিখে ফেলি। সাবজেক্ট, এই সাবজেক্ট খুঁজে রেখেছি আমরা, আমি, আই।
এরপরে হচ্ছে ভার, লিখি, লেখা ইংরেজি হচ্ছে রাইট। রাইট। ছোট বন্ধুরা খেয়াল করো, এখানে সাবজেক্ট কিন্তু আমি। আমরা আগে জেনে এলাম যে এখানে যে সাবজেক্টটি থাকবে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ থার্ড পারসন হতে হবে এবং সংখ্যা একজন বা একটি হতে হবে, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। এখানে দেখো আই কিন্তু থার্ড পারসন নয়, আমরা আগে জেনেছি আমি আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা থাকে সবই হচ্ছে থার্ড পারসন। এখানে দেখো আমি রয়েছে, তাহলে এখানে ফার্স্ট পারসন, তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ করার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে আই রাইট, তাহলে সাবজেক্ট আমি, আই, লিখি, রাইট, এরপরে হচ্ছে অবজেক্ট একটি চিঠি, আ লেটার, আই রাইট এ লেটার। হলো। তাহলে এই ভার্ব দেখে আমরা বুঝতে পেরেছি এই যে ক্রিয়াপদটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটি লিখেছি এবং সেই সূত্র মোতাবেক ইংরেজিতে সেন্টেন্সটি লিখে ফেলেছি। ছোট বন্ধুরা, আমরা 3 নম্বর উদাহরণ লিখেছি। একটি বাক্য আমি লিখেছি বাংলায়, পাখিরা আকাশে ওড়ে। ওড়ে ভার্ব বা ক্রিয়াপদ, পাখিরা সাবজেক্ট, কোথায় ওড়ে? আকাশে। এটা কিন্তু আদার ওয়ার্ডস, এই আদার ওয়ার্ডস নামক, অর্থাৎ আদার ওয়ার্ডস মানে এখানে আমরা বলছি কোথায় ওড়ে, ওড়ার কাজটা আকাশে হচ্ছে, একটা প্লেস বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল, এটা আমরা আদার ওয়ার্ডসের ঘরেই ফেলছি। তাহলে পাখিরা আকাশে ওড়ে। এবার খেয়াল করো, এই যে ওড়ে ক্রিয়াপদটি একেবারে সাধারণ অবস্থায় রয়েছে। সাধারণ অবস্থায় রয়েছে এর অর্থ এই ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে সেন্টেন্সটা লিখে ফেলি। তো সূত্রটা আমি আরেকবার লিখছি। সূত্রটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট or other words। কেমন? তাহলে সাবজেক্ট পাখিরা, লিখলাম বার্ডস। ভার্ব, এই দেখো ভার্ব ওড়ে, ফ্লাই। ছোট বন্ধু এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পাখিরা, আমি আমরা তুমি তোমার মধ্যে নয়, তাহলে এটা থার্ড পারসন। কিন্তু দেখো পাখিরা বলছে, পাখি কিন্তু একটি নয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল। আমরা কিন্তু জেনে এসেছি এটি থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সংখ্যায় একটি বা একজন হতে হবে, তবেই ভার্বের সঙ্গে কিন্তু এস বা এস যোগ হয়। এখানে থার্ড পারসন হয়েছে কিন্তু সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সংখ্যায় একটি নয় একাধিক, প্লুরাল নাম্বার হয়ে গেছে, যেখানে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হবে না। তাহলে সাবজেক্ট লিখলাম বার্ডস, এরপর হচ্ছে ভার্ব ওড়ে, এরপর হচ্ছে কি আকাশে। আকাশে এটা হচ্ছে আমরা আদার ওয়ার্ডস, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল। তাহলে হচ্ছে আকাশে। আকাশে ইংরেজি কি হচ্ছে তাহলে? ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বাংলায় লেখা এই ক্রিয়াপদটি দেখেই চিহ্নিত করেই আমরা বুঝি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সেই মোতাবেক আমরা প্রথমে সূত্রটি লিখলাম, তারপরে আমরা এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বন্ধুরা, আমরা 4 নম্বর উদাহরণে এসছি। এখানে একটা বাক্য লিখছি, রতন অসুস্থ। অর্থাৎ মাঝখানে হয় নামক এক ক্রিয়াপদটি কিন্তু উজ্জ্ব রয়েছে, সাইলেন্ট রয়েছে। রতন হয় অসুস্থ। তাহলে হয় এটি হচ্ছে ভার্ব, এটাকে আমরা বি ভার্ব বলি, সেটা পরে আমরা বিস্তারিতভাবে জানবো। তাহলে হয় এটা হচ্ছে ক্রিয়াপদ, রতন সাবজেক্ট, রতন কি? অসুস্থ। এটি কিন্তু আদার ওয়ার্ডস, এটি আদার ওয়ার্ডস, এবং একটু ভালো করে জাজ করলে আমরা বুঝতে পারবো এটা কিন্তু কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল, অবজেক্ট এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগের পর্বগুলো করে এসেছি, সেগুলো চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা সাবজেক্ট লিখব রতন, তারপরে ভার্ব লিখব হয়, ইজ, অসুস্থ, ইল। রতন ইজ ইল, রতন হয় অসুস্থ।
আমরা 5 নম্বর উদাহরণ নিলাম, গরু ঘাস খায়। খায় ভার, কে খাচ্ছে? গরু, সাবজেক্ট, কি খাচ্ছে? ঘাস, অবজেক্ট। এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি দাঁড়াবে কাউজ, সাবজেক্ট, তারপরে আসে ভার ইট, তারপরে আসে অবজেক্ট আর কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়াল। এখানে অবজেক্ট রয়েছে ঘাস, গ্রাস। কাউজ ইট গ্রাস, গরু ঘাস খায়। আমরা 5 নম্বর একটি উদাহরণ নিলাম, তারা আমাদের সাহায্য করে। সাহায্য করে ভার, কারা সাহায্য করে? তারা, সাবজেক্ট, কাকে সাহায্য করে? আমাদের, এটি হচ্ছে তাহলে অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রটি জানি, সেই সূত্র মোতাবেক দাঁড়াচ্ছে প্রথমে সাবজেক্ট দে, তারপরে আসে ভার সাহায্য করা, হেল্প, কাদেরকে? আমাদেরকে, আস। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে। আমরা 7 নম্বর উদাহরণ নিলাম, আমি পুকুরে স্নান করি। তাহলে স্নান করি ভার, কে স্নান করছে? আমি, সাবজেক্ট, কোথায় স্নান করছি? পুকুরে। এটা কিন্তু আদার ওয়ার্ডস, এটা কিন্তু আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ডসের ঘরে পড়ছে, যদিও এটা আমরা কিন্তু জানি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ স্নান করার প্লেস বা জায়গাকে বোঝাচ্ছে পুকুরে। যাই হোক, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যাই হোক এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুযায়ী আদার ওয়ার্ডসের মধ্যে ফেলছি। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে সাবজেক্ট লিখব, আমি স্নান করি, বেদ পুকুরে, ইন দা পন্ড হলো। তাহলে আই বেদ ইন দা পন্ড, আমি পুকুরে স্নান করি। এরপরের উদাহরণে আমরা আসছি 8 নম্বর উদাহরণে, আমি তোমাকে জানি। জানি এটি হচ্ছে ভার, কে জানে? আমি, সাবজেক্ট, কাকে জানি? তোমাকে, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো আই, তারপরে লিখবো ভার্ব জানি, জানি ইংরেজিতে হচ্ছে নো, তারপরে হচ্ছে অবজেক্ট তোমাকে, আই নো ইউ, আমি তোমাকে জানি। আমরা 9 নম্বর উদাহরণে এসছি, আমরা ফুটবল খেলি। খেলি ভার্ব, কারা খেলছে? আমরা, সাবজেক্ট, কি খেলছি? ফুটবল, এটি হচ্ছে অবজেক্ট। সূত্র অনুসারে প্রথমে আমরা সাবজেক্ট লিখব উই, সাবজেক্ট পরে ভার্ব লিখব খেলি, খেলা ইংরেজি হচ্ছে প্লে, অবজেক্ট কি? ফুটবল। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। সে একটি বই চায়। চায় এটি হচ্ছে ভার্ব, সে সাবজেক্ট, কি চায়? একটি বই, অবজেক্ট। তাহলে এখানে ক্রিয়াপদ চায়, এখানে ক্রিয়াপদ হচ্ছে চায়, এই চায় ক্রিয়াপদটি একদম সাধারণ অবস্থায় রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে আমরা এটিকে লিখব প্রথমে সাবজেক্ট হি অর সি, তারপরে ভার্ব চায়, ওয়ান্ট, হি অর সি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস। এরপরে আসবে অবজেক্ট একটি বই, আ বুক, হি অর সি ওয়ান্টস এ বুক, সে একটি বই চায়। আমরা পরের এক্সাম্পল আসছি, বিমলের একটি পেন আছে। আছে ভার্ব, বিমলের সাবজেক্ট, কি আছে? একটি পেন, অবজেক্ট। তাহলে এখানে দেখো এই ক্রিয়াপদটি হচ্ছে আছে, এই আছে ক্রিয়াপদ একদম সাধারণ অবস্থায় রয়েছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে আমরা এটাকে ইংরেজিতে লিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুসারে প্রথমে সাবজেক্ট বিমল, ভার্ব আছে হ্যাজ, কি আছে? একটি পেন, আ পেন, বিমল হ্যাজ আ পেন, বিমলের একটি পেন আছে। আমরা পরের উদাহরণ নিলাম 12 নম্বর উদাহরণ, মেয়েটি সকালে গান গায়। তাহলে গান গায় এটি হচ্ছে ভার্ব, কে গান গাচ্ছে? মেয়েটি। কখন গান গাইছে? সকালে, এটি কিন্তু আদার ওয়ার্ডস, এটি কিন্তু আদার ওয়ার্ডস। এবং এটা আমরা জানি যে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলবো, কারণ গান গাওয়ার সময়টি উল্লেখ করছে, এটা অ্যাডভার্বিয়াল, কিন্তু এটি আমরা আদার ওয়ার্ডস এই ঘরেই ফেলছি। তার সূত্র অনুসারে আমরা লিখব প্রথমে সাবজেক্ট দ্য গার্ল,
তারপরে ভার গান গাওয়া, গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং। দ্য গার্ল থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার মেয়েটি সংখ্যায় একজন, ভার্বের সঙ্গে এস নিতে হবে। তাহলে দ্য গার্ল সিংস আদার ওয়ার্ডস সকালে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, দ্য গার্ল সিংস ইন দ্য মর্নিং, মেয়েটি সকালে গান গায়। পরের উদাহরণ নিলাম, তারা হয় সুখী। তারা সাবজেক্ট, হয় ভার্ব, সুখী হচ্ছে আদার ওয়ার্ডস। যদি এটাকে আমরা কমপ্লিমেন্ট বলে জানি তাহলে চলে আসি। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট তারা, দে, ভার্ব তাহারা, তাহলে এখানে আর বসবে, দে এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, তাহারা অর্থাৎ সংখ্যায় একাধিক, এই জন্য ভার্বটা হলো আর। সুখী হ্যাপি, দে আর হ্যাপি, তারা হয় সুখী। আমরা একটা উদাহরণ নিলাম 14 নম্বর উদাহরণ, মেয়েটি নাচে। নাচে ভার্ব, কে নাচে, মেয়েটি সাবজেক্ট। দেখো এখানে কি নাচে, কাকে নাচে, কোথায় নাচে, কোনো কিছুই কিন্তু নেই, অর্থাৎ এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কোনো কিছুই নেই, শুধু রয়েছে সাবজেক্ট এবং ভার্ব। যাই হোক আমরা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট যাই হোক আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে লিখব। অর্থাৎ প্রথমে সাবজেক্ট লিখব দ্য গার্ল, তারপরে ভার্ব ডান্স, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সংখ্যায় একজন, তাহলে ভার্বের সঙ্গে এস নেব, দ্য গার্ল ডান্সেস। তাহলে ছোট বন্ধুরা এখানে এই উদাহরণে জানলাম যে কোনো সেন্টেন্সে যে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকতে হবে এমনটি কিন্তু নয়। অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল ছাড়াও সেন্টেন্সের মিনিং কমপ্লিট থাকতে পারে বা সেন্টেন্সের মিনিং কিন্তু ক্লিয়ার থাকতে পারে। যেমন এই উদাহরণ, মেয়েটি নাচে, দ্য গার্ল ডান্সেস। পরে উদাহরণ নিচ্ছি, আমরা হই ছাত্র। আমরা হই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আদার ওয়ার্ডস। তাহলে এখানে ভার্ব কোনটা, হই, অতি সাধারণ অবস্থায় রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। তাহলে আমরা সূত্র অনুসারে লিখব, প্রথমে সাবজেক্ট উই, তারপরে উই আর, যেহেতু উইটা ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার এই জন্য আমরা আর লিখলাম, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র। তার ছোট্ট বন্ধুরা আমরা মোটামুটি জেনে নিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যাপারটি কি, বা সেই টেন্সটিকে কিভাবে চেনা যায়, কিভাবে লেখা যায়, সেটা আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পারলে ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছতে পারে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। পরের পর্বে আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।